ডিয়ার ফ্রেন্ডস, কালকে অত্যন্ত রাতে মধ্যরাতে প্রায় 1টার পরে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। ডেফিনেটলি তাতে ভিউ এমন কিছু হয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিউয়ের জন্যে আমি ভিডিওটা পোস্ট করিনি। আমি পোস্ট করেছিলাম মনের তাগিদে। কথাটা যদিও শুনতে খুবই অবাস্তব লাগে, অদ্ভুত লাগে, কারণ কন্ট্রোভার্সি লাইনে এসছি। যদি জ্বলন্ত ইস্যু যেটা একদম যেটা বার্নিং নিউজ যাকে বলে, সেটাকে আমি যদি অ্যাড্রেস না করি তাহলে কন্ট্রোভার্সি করার কোনো মানে হয় না। নেটের জন্যে গত 2-3 দিন ধরে আমার ভিডিও ঠিকঠাক আসছে না, দিতেই পারছি না। একটা ভিডিও আপলোড হতে হতে সন্ধে হয়ে যাচ্ছে। যাকে যে টপিকে আমি এখন কথা বলতে চাই সেই টপিকটা বলি। আর ফ্রেন্ড, কালকে রাত্রিরে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি একটা কথা বলেছিলাম যে টিনা যে স্ট্রাইকটা দিয়েছে সেই স্ট্রাইকটাকে আমি পূর্ণভাবে সাপোর্ট করি, কারণ সমস্ত কিছুর একটা লিমিট থাকা উচিত। সমস্ত কিছুর একটা লিমিট থাকা উচিত। ভালো জিনিসও যদি আনলিমিটেড হয়ে যায় সেটা আর ভালো থাকে না, আর খারাপ জিনিস তো ছেড়েই দাও। কালকে আমি শুনতে পেয়েছি একটি ভিনদেশি কন্টেন্ট ক্রিয়েটারকে নাকি স্ট্রাইক দেওয়া হয়েছে এবং 5টি ভিডিও তাকে তুলে নিতে বলা হয়েছে। সেই 5টি ভিডিও তুলে নিতে বলার পর থেকে সে শুরু করেছে টাইটেলটা দিয়েছে যে দেখ এবার নিতে পারিস কিনা। এইভাবে এই টাইটেল দিয়ে এর আগেও বহু ভিডিও করেছে। প্রায় 1-1.5 মাস আগেও নাম তুলে নামটাকে সামান্য বিকৃত করে দিয়ে দেখ নিতে পারিস কিনা, বান্ধবীর নামে, ওর নামে মানে টিনার নামে, এবং অন্য টিনার সঙ্গে রিলেটেড আরও 5টা লোক তো আছেই, বিশেষ করে ওর ক্লোজ সার্কেল, যেটা ওর একদম আত্মার আত্মীয়, যারা মা বাবা ভাই বৌদি বান্ধবী এমনকি বয়স্ক ঠাকুমা অবধি বাদ যায়নি। এর আগে ওকে একবার ওয়ার্নিং দেয়া হয়েছিল, তখন সে বুক চিতিয়ে বলেছিল আমাকে কে ছুঁয়ে দেখাবে, আমি বিদেশে থাকি। তার মানে এই লোকটির বিবেক নামক কোনো পদার্থই নেই। এবার আমি কালকে যে ইস্যুটা অ্যাড্রেস করেছিলাম সেটা হচ্ছে স্ট্রাইক দিয়েছে আমি কেন সমর্থন করছি। কারণ একটি মানুষকে ভুল করতে যদি না আটকানো হয়, 1000টি মানুষ ভুল করবে। একটি জ্বলন্ত উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে। একটু আগে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখলাম, পুরোটা দেখিনি, কয়েক লাইন ওই ইউটিউবে আসে, দেখলাম, ক্লিক করে দেখি কি বলছে। কয়েক লাইন দেখেই আমার মাথা গরম হয়ে গেছে। এ গালিগলজ তখনও অবধি করেনি, ঠিক আছে? এর ভিডিও অনেক আগে, যখন আমি নিজে চ্যানেল খুলিনি তখন আমি এর ভিডিও দেখতাম, 1-2টো দেখেছিলাম, এবং তখন যুক্তিপূর্ণ ভালো ভিডিও করতো। কিন্তু ওই যে বললাম, যার জন্য আমি স্ট্রাইকটাকে সাপোর্ট করছি, সেই পয়েন্ট অফ ভিউটা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেই মহিলা দেখলো যে ভদ্রভাবে ভালোভাবে ভিডিও করলে সাকসেসের সিঁড়িটা যত তাড়াতাড়ি চড়া যাবে, গালিগলজ করে অবাস্তব নোংরা ভাষা ইউজ করলে তার চেয়ে অনেক বেশি তাড়াতাড়ি সাকসেসের সিঁড়িটা চড়া যাবে। বুঝতে পারছো? সম্পূর্ণ অদ্ভুত ভাষায় এখন ভিডিও করা শুরু করেছে। আমি যখন তার ভিডিও দেখেছিলাম 1-2টো, তখন তার 800 সামথিং সাবস্ক্রাইবার ছিল, এখন 6000-এর ওপর সাবস্ক্রাইবার, এবং কথার কোনো যুক্তি নেই। কথার যৌক্তিকতা শোনো, একসঙ্গে অনেকগুলো ইস্যুকে অ্যাড্রেস করছে। সুতপা ম্যাডামের সন্তান নেই, আমরা সবাই জানি। সন্তান তুল্যভাবে মানুষ করছেন উনি, ওনার পেটকে উনি ওনার পুত্র বলেন, এবং ওনার হাজব্যান্ডকে বাবা হিসেবে সম্বোধন করেন, মানে ছেলের বাবা হিসেবে, ওই ছেলেটার মানে ওই যে পোষ্যটির বাবা হিসেবে সম্বোধন করেন, এবং আমরা যারা ওকে ভালোবাসি আমরাও সেই রূপে সুতপা ম্যাডামের ছেলে হিসেবেই ট্রিট করি। এই মহিলা সেই পোষ্যটাকে নিয়েও ইস্যু করেছে। আমি পুরো ব্যাপারটা আপনাদের বলছি, তার আগে আপনাদের ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এই মহিলা যে কথাগুলি বলছে তার কি কোনো যুক্তি আছে? শুনে দেখো। প্রথমে হচ্ছে যে কারুর বাড়ি থেকে পোষ্য চলে গেল, তার মনে দুঃখ নেই। ও তার মনটা চিরে দেখতে গেছে, তার মনে দুঃখ নেই। বুঝতে পারছো?
ছোট্টবেলা থেকে একটি শিশুকে, সে যে শিশুই হোক, সে মানব শিশু হোক, সে কোনো অ্যানিম্যালের বাচ্চা হোক, তাকে মানুষ করেছে। মানুষের মায়া এমনিই পড়ে, তার উপর সন্তান স্নেহে তাকে মানুষ করা হচ্ছে, প্রতিদিন তাকে খাইয়ে দেওয়া হচ্ছে। সে এই কন্টেন্ট ক্রিয়েটার বলছে পোষ্য চলে গেল, কারণ মনে দুঃখ নেই। ঠিক আছে, তার পরবর্তী লাইনেই সে বলছে যে কোনো মানুষকে সত্যের পথে থাকা অবস্থায় তার গলাটা দাবিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে, কারণ সে সত্যের পথে আছে। কি সত্যের পথে সে আছে, কি সত্যটা সে উন্মোচিত করেছে? অনেক ব্লগার রয়েছে যেটা তারা করে, তারা যা করে, কার সঙ্গে তারা ঘুরতে গেল, কার সঙ্গে তারা শুয়ে বেড়াচ্ছে, কার বিয়ে করেছে কি না করেছে, এগুলো তারা ব্লগে দেখায় না। কিন্তু এই সমস্ত লোকেরা সত্য উন্মোচন করেন, মানে ওই যার ঘাড়ে স্ট্রাইক পড়েছে তার কথা বলছে, সত্য উন্মোচন করেন। কিসের আশায় করেন? ওনারা কি ভিউয়ের আশায় করেন? না। এই কথাটার কোনো যুক্তি খুঁজে পেলে? কোনো মানুষের সম্বন্ধে অকথা কুকথা বলা, সেটাকে সত্য উন্মোচন করা বলা হচ্ছে। এবং তারা কিসের আশায় করে? কিসের আশায় করে? কোনো মানুষকে গালিগালাজ করে নোংরা কথা বলা, তাকে নোংরাভাবে রিপ্রেজেন্ট করা সোসাইটির সামনে, এটাকে নাকি সত্য উন্মোচন করা বলা হচ্ছে। এবং সেটা সে সমাজসেবা করছে। কিসের আশায় করে? ভিউজের আশায়? না, বোঝো ঠেলা। এই জন্যেই কালকে আমি বলছিলাম যে একটি মানুষকে ভুলের শাস্তি যদি না দেয়া হয়, হাজারটি দোষী কিন্তু তৈরি হয়ে যায়। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি, এর যখন 700-800 সাবস্ক্রাইবার ছিল, যুক্তিপূর্ণভাবে এই ভিডিও করতো, কিন্তু এখন তার কথার কোনো মাথা মুন্ডু নেই। তার পরের লাইনটা শোনো, শোনার পর আমি আমার টপিকে যাব। পরের লাইনটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি। সমাজে এখন ভিক্ষাবৃত্তি কথাটা খুব চলছে, মানে বুঝতেই পারছো জলনদীপ ওই খাটটা ভিক্ষে করে নিয়ে এসছে, সেই কথাটিকে ইঙ্গিত করা হচ্ছে। ডেফিনেটলি ও ভিক্ষে চেয়েই খাটটা নিয়ে এসছে, তার পেছনে কিন্তু যুক্তি আছে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ হচ্ছে যা দেখবে তাই বলবে। এই মহিলার মতো সত্য উন্মোচিত করা হচ্ছে না। সত্য উন্মোচিত করা মানে ব্লগে যেটা দেখবো না, হাজার ঘন্টা মিথ্যে কথা, যার কোনো প্রমাণ নেই, প্রমাণ দিতে পারবো না, এনে বলা হবে যে মানুষটার এগেনস্টে আমি ভিডিও করছি তার নামে, সেটা নাকি সত্য উন্মোচিত করা হচ্ছে। এবং সেটি সোশ্যাল সার্ভিস করা হচ্ছে, সেটা কোনো ভিউজের জন্যে, পয়সা কামানোর জন্য করা হচ্ছে না। বুঝতে পারছো? এই ধরনের অকথা কুকথা আমি 3-4 দিন ধরে শুনে যাচ্ছি। কারণ একটি মহিলা ক্রিয়েটারকেও স্ট্রাইক দেওয়া হয়েছে, সে তো প্রচণ্ড অযৌক্তিকভাবে ভিডিও করে, গালিগালাজ করে, টিনাকে দাদা বৌদির চাকরানি হিসেবে এইভাবে থাম্বনেলে দিয়ে ভিডিও করে। এবং এখন বলতে শুরু করেছে যে তুই স্ট্রাইক দিয়েছিস, তো এইবার দেখ তোকে নিয়ে আমি কিভাবে খেলি, তোকে নিয়ে কিভাবে খেলা হয়। এর আগে একটি বড় ব্লগার চ্যানেল থেকে, একটি বড় ব্লগ চ্যানেল থেকে আরেকটি কন্টেন্ট ক্রিয়েটারকে 3 স্ট্রাইক দেওয়া হয়েছিল। সেই কন্টেন্ট ক্রিয়েটারও অত্যন্ত অভদ্র ভাষায় বাজেভাবে ওই ব্লগারদের অ্যাটাক করত। এবং সেই কন্টেন্ট ক্রিয়েটার যখন কাঁদুনি গাইতে বসেছে, এদের ঘাড়ে যখন এসে লাঠিটা পড়ে, শাস্তির খাঁড়া আসে, তখন হঠাৎ করে এরা পাল্টে গিয়ে কাঁদতে থাকে। কাঁদুনি গাইতে বসেছে এবং সেখানে বলছে একটা আমার আর্নিংয়ের জায়গা ছিল, তো অল্প হলেও আমি ওখান থেকে আর্নিং করতাম। আর্নিংয়ের জায়গা ছিল, আর্নিং করবে বলে তুমি একটা অন্য মানুষকে সমাজের সামনে নোংরা করে দেবে, সেইটা তোমার যুক্তি হলো? তা আমি আমার আর্নিংয়ের জায়গা থেকে যদি তোমায় নোংরা করতে শুরু করি, তোমার সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, তোমার ভিডিও আমি দেখি না। এ কি অদ্ভুত যুক্তি! আমার আর্নিংয়ের জায়গা ছিল, তো আমার হাজব্যান্ড আমার পাশে এসে দাঁড়িয়েছে, হেন তেন। আর্নিংয়ের জায়গা ছিল বলে তুমি একটা অন্য মানুষের ক্ষতি করবে, অন্য মানুষের ক্ষতি করে আর্নিং করবে? একটা মানুষকে নোংরা বলা মানে তার ভাবমূর্তিকে খতম করে দেয়া। সেইগুলো না সত্য উন্মোচন, না সেগুলো কোনো রকম সমাজসেবার জন্য করা হচ্ছে ডিয়ার ফ্রেন্ড, সেগুলো ইজিলি দর্শক পাওয়ার জন্যে করা হচ্ছে। কারণ আপনাদের এর আগেও আমি বলেছি, তোতা পাখিকে শিখিয়ে দেখুন তো, যে তোতা বলতো রাম রাম রাম, সে বলবে না, কিন্তু একটি গালি শেখান, ঝট করে শিখে নেবে। তোতা পাখি রাম যত তাড়াতাড়ি বলে, তার চেয়ে অকথ্য গালি কিন্তু খুব তাড়াতাড়ি শেখে, তার চেয়ে তাড়াতাড়ি শেখে। সুতরাং সমাজে যখন নোংরা কথা বলবে, কতগুলো
চটকদার ফালতু মিথ্যে কথা এসে বলে দেবে, লোকে কিন্তু মজা নিতে বেশি করে আসবে। ওই যে কন্টেন্ট ক্রিয়েটার যার ঘাড়ে শাস্তির খাড়া পড়েছে, সে ভিডিও করতো এইভাবে যে পুকুরের ওপর কিছু জিনিস ভাসছে, সেগুলো টিনা ইউজ করে ওখানে ফেলেছে। এটা কত বড় অবাস্তব কথা বলো তো। আমরা শুনেছি, অনেক ওয়েব সিরিজে দেখেছি, নানা রকম সিনেমা, থিয়েটার, সিরিয়ালে দেখেছি যে সুপারি কিলার বলে একটা প্রফেশন আছে, যেখানে কতগুলো মানুষ আছে পয়সা নিয়ে মানুষ খুন করে। সেটাও কিন্তু প্রফেশন। তাহলে হাততালি দাও। তাদের পুলিশে ধরে কেন? সেই কন্টেন্ট ক্রিয়েটার যে দুলে দুলে কালকে বলতে এসছিল যে এটা আমার আর্নিংয়ের জায়গা, আমি দুটো আর্নিং করছি, বন্ধুরা পাশে থেকো, আমার হাজব্যান্ড আমার পাশে আছে। হাজব্যান্ড কিরমভাবে পাশে আছে তাহলে বোঝো, কেন আছে এবং সে কেমন মানুষ সে বোঝো। কারণ কি, সুতপা ম্যাডামের হাজব্যান্ডকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলা হয় কি না, সে তার নিঃসন্তান স্ত্রীর পাশে রক সলিড হয়ে দাঁড়িয়ে আছে। হাজব্যান্ডের ওয়াইফের মাঝখানে যদি সন্তান না থাকে ডিয়ার ফ্রেন্ড, দুজনের মাঝখানের বন্ধুত্ব এবং প্রেমটা আরও সুদৃঢ় হয়ে যায়। বুঝতে পারছো তো? এই মহিলার হাজব্যান্ড তার পাশে এসে দাঁড়িয়েছে কেন না, মহিলা যাতে আরও ভালোভাবে গাল দিতে পারে, গালাগালি করতে পারে নিজের ভিডিওতে। তো সেই যে চিপায় চুপায় বলে কন্টেন্ট ক্রিয়েটারটা, সে এইভাবে ভিডিও করতো যে পুকুরের ওপর কি ভাসছে। আরও তার উদাহরণ আমি দিচ্ছি, আগে এই টপিকটা শেষ করি। আচ্ছা, সুপারি কিলার বলে যে প্রফেশনটি আছে, সেটিও কিন্তু প্রফেশন, সেখান থেকে আর্নিং হয় এবং প্রচুর আর্নিং হয়। আমরা সৎ পথে থেকে প্রায় জীবনের অর্ধেকটা রগড়ারগড়ি করে যে টাকাটা রোজগার করি একটি মানুষ মেরে শুনেছি, এগুলো আমরা কেউই জানি না, গল্প কথায় শুনেছি, কিন্তু এটা বাস্তব সত্য। তারা প্রচুর আর্নিং করে, একটি মানুষ মেরে আমাদের জীবনের অর্ধেক রোজগারের বেশি আয় করে নিয়ে চলে যায়। সাপোর্ট করবে তোমরা তাকে? আর্নিং হয়তো তুমি আর্নিং করবে বলে অন্য একটি মানুষকে অকথ্য গালাগাল দেবে, সামাজিকভাবে তাকে একবারে তলানিতে নিয়ে আসবে, তার ভাবমূর্তিকে খতম করে দেবে, তাই না? এটা তোমার যুক্তি। এই মহিলা ক্রিয়েটার ভালো ভিডিও করতো, তখন তার সাবস্ক্রাইবার 700-800-তে হামাগুড়ি দিত। হঠাৎ করে অযৌক্তিকভাবে বাজেভাবে ভিডিও করতে শুরু করেছে, এখন প্রচুর সাবস্ক্রাইবার তার হয়েছে, ভিউজও হয় ভালো। আজকে সে ভিডিও করছে, আমি জানতাম এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার ডেফিনেটলি ওই ওই ভিনদেশি কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করবে। তাকে সাপোর্ট করে বলছে যে সত্য উন্মোচন করছে, ভিউজের লোভে করছে না তার, এবং স্বীকার করছে ব্লগে যেটা দেখানো হয় না তারা সেটাই বলে, কারণ তারা সত্য উন্মোচন করে। কিসের সত্য ভাই? এই যে তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো ক্যামেরার সামনে বসে, একটা ভালো জামা কাপড় পরে আছো, এইবার আমি বলতে শুরু করি ওই একটি মাত্র জামা তোমার আছে, হেন তেন, তোমার যে বাড়িতে আর কোনো জামা কাপড় নেই, এই করি। আমি এটা মাইল্ড জিনিসের উপর দিয়ে বলছি, কারণ আমি সত্য উন্মোচন করছি। এই ধরনের কথাবার্তা বলি, এটা কি সত্য উন্মোচন করা হবে? এই ধরনের যুক্তি দিয়ে ভিডিও আসছে ডিয়ার ফ্রেন্ড, যার কোনো মাথাও নেই, মুন্ডুও নেই। হিন্দিতে বলে না সর প্যার নেই হতা, এসে বিনা সর প্যারকে যুক্তি। আমি এর কোনো মানেই বুঝতে পারলাম না কথাটা। আর তার পরের লাইনটা শোনো, পরের লাইনটাতে বলা হচ্ছে ভিক্ষাবৃত্তি ভিক্ষাবৃত্তি ভিক্ষাবৃত্তি। সমাজে এই কথাটা খুব চলছে এখন, ওয়াইটির সমাজে, মানে ওয়াইটিতে। তোমরা সোশ্যালি এবল হও, লোকে তোমারও পাশে এসে দাঁড়াবে। সোশ্যালি এবল, হোয়াট ইজ সোশ্যালি এবল? সোশ্যালি এবল কথাটার মানেই তো হয় না, মানুষ এবল নিজের থেকে হয়। তুমি নিজে এবল হও, এই কথাটার যুক্তি আছে, ঠিক আছে? সোশ্যালি এবল কথাটার মানে বুঝলাম না। দ্বিতীয় কথা, যে মানুষটা বউয়ের মেরে 5 লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে বউয়ের গায়ে দাগ লাগাবে বলে সে বাচ্চাকে মেঝেতে শুইয়েছে। এই ইস্যুটাকে অ্যাড্রেস করে আমি একটা এক্সটেন্সিভ ভিডিও করেছি। সুতরাং এই টপিকে আমি আর গভীরে যাচ্ছি না, শুধু একটু টাচ করে বেরিয়ে যাচ্ছি। শুনুন ডিয়ার ফ্রেন্ডস, আমি আগেও বলেছি টিনার গায়ে পরকীয়ার থেকেও বড় দাগ লেগেছে, বাচ্চাকে কেন ছেড়ে গেছে। বাচ্চাকে ছেড়ে যেতে সে বাধ্য হয়েছে, 50 বার ধরে বলা হচ্ছে, কিন্তু কেউ সেটা বিশ্বাস করবে না। বাচ্চাকে এর আগেও তার থেকে কেড়ে নিয়ে রাখা হয়েছিল, যখন ছেলেকে নেবার নাটকটা করা হয়েছিল। 10-15 দিন তার থেকে বাচ্চা কেড়ে রাখা হয়েছিল, এবং বাস্তবে তাকে কি বলা হয়েছিল এটা তো আমরা দেখেছি, মানে অন দ্য ক্যামেরা, এবং বিহাইন্ড দ্য ক্যামেরা তাকে কি বলা হয়েছিল, তোমার অসুখ হয়েছে হোক গে, তোমার থেকে ছোঁয়াছ হয়ে যদি ছেলেটার অসুখ করে যায়,
একটি স্ত্রীর মনের মধ্যে কি ঘটে, কিরাম তার বুকের মধ্যে তোলপাড় ঘটে একটি বাচ্চা কচি বউয়ের হৃদয় অন্তঃস্থলে, সেটা তোমরা বুঝে নাও। তোমার অসুখ হয়েছে, তুমি বাড়মে যাও, বাচ্চাটা যেন না হয় বলে দুধের বাচ্চা, তখন তো আরও ছোট ছিল, 2.5 বছর হবে ছেলেটার, 3 বছর পূর্ণ হয়নি, তাকে কেড়ে নিয়ে 10-15 দিন রেখে দেওয়া হয়েছিল। বাচ্চাটাকে তখন মার কাছে দেয়া হয়নি, জন্ম থেকেই টেন্ডেন্সি ছিল বাচ্চাটাকে মায়ের থেকে আলাদা করার। ওইটা আমরা প্রত্যেকটা ব্লগে দেখেছি, কিন্তু আমি কিন্তু ব্লগে যা দেখানো হয়নি তা বলে সত্য উন্মোচন করছি না, বুঝতে পারছো? তো এই ঘটনাটা নিয়ে আমি আর ডিপে যাচ্ছি না, তাহলে টপিকটা অন্যদিকে চলে যাবে। এইবার টিনার গায়ে প্রচণ্ড একটা দাগ লাগছিল, ছেলে মাটিতে শোবে জেনেও সে কেন খাট নিয়ে গেল। এবার এই বাবাটিকে কিন্তু কেউ বলছে না যে 10 দিন আগে মাল রিকভারি হবে জেনেও সে একটা খাটের ব্যবস্থা করেনি কেন, যদিও তার পকেটে পয়সা ছিল, প্রচুর পয়সা ছিল। সোশ্যালি এবল কথাটার মানে আমি বুঝলাম না, কিন্তু সে নিজে এবল ছিল একটা খাট কেনার জন্য, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে তার বাড়িতে অলরেডি 2টো খাট ছিল, একটা চৌকি ছিল, এবং যে দিদিকে সোশ্যালি বেইমান বলে সত্য উন্মোচন করে এসে, যে অন্নদাত্রী দিদি চ্যানেল খুলে দিয়েছে, সেই দিদিকে বেইমান বলে সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায় এসে সেই দিদির দেয়া একটি খাট কিন্তু বাড়িতে ছিল। ভার্চুয়ালি 2 রাত মেঝেতে শুইয়ে ওটা ভিক্ষে চাওয়া হয়েছে, দর্শকদের ইমোশনে উস্কানি দেয়া হয়েছে, যে প্রথমবার উস্কানি দিয়ে তারা সাকসেসফুল হয়েছে, বুঝতে পারছো? এই কথাটাই আমি কাল রাত্রিরে ভিডিওতেও বলতে চেয়েছি, কিন্তু রাত 1:30টার সময় ভিডিও করেছি, সুতরাং বেশি বলতে পারিনি, বাড়ির লোকেরাও ঘুমোচ্ছিল, খুব একটা বড় লেন্দি ভিডিও আমি করতে পারিনি। ব্যাপারটা হচ্ছে কোনো একটা ব্যাপারে কেউ নোংরামো করে, দোষ করে কেউ যদি পার পেয়ে যায়, 1000টা দোষী তৈরি হয়ে যায়, বুঝতে পারছো তো? তো এই লোকটা কি করলো, আগের সাকসেসটা দেখলো, 12 জন্মদিনে ভিক্ষে করেছিল, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছিল, এবং সেখানে কিভাবে মিথ্যে কথা বলে দর্শকদের উস্কানো হয়েছে এখন আমরা সেটা সবাই জানি। সেখানে বলা হয়েছিল যে টিনা নাকি তার নিজের নারী ছাড়া ধন, যে বাচ্চাটা, যে বাচ্চাকে ছেড়ে চলে যেতে সে বাধ্য হয়েছে, এবং কাস্টাডি কেস করছে। ঠিক যেভাবে মাল রিকভারি হয়েছে আমরা বুঝতে পারিনি, হঠাৎ করে একদিন গাড়ি নিয়ে এসে মাল নিয়ে চলে গেছে, কিছুই পায়নি সেই 3টে ফার্নিচার ছাড়া, তবু ঘটনাটা ঘটেছে ঠিক সেইভাবে একদিন ছেলেটাকেও সে কোলে করে নিয়ে চলে যাবে, ওইটা নোয়াজ। যাই হোক, টপিকে ফিরে আসি। তো সেই বাচ্চা নারী কাটার ধন, যে তার জন্মদিন নাকি টিনা বানচাল করে দেবে, এই রকম একটা উস্কানি দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল, এটা আমরা এখন জানতে পাচ্ছি। তো এইগুলো বিহাইন্ড দ্য ক্যামেরা কিন্তু ঘটে যাচ্ছে, ঠিক আছে। এইবার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটার অস্তিত্ব ব্লগে বলা হয়েছে, তাই আমি বলছি, আমি কিন্তু নিজে থেকে চিপাই চুপাই টুপাই করে কিচ্ছু বলছি না, সত্য উন্মোচন করছি না। এবার এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও 3 লাইনের বেশি আমি দেখতে পারিনি, প্রচণ্ড অযৌক্তিক কথা বলে। বললাম তো, সোশ্যালি এবল হও, মানুষ তোমাদেরও পাশে এসে দাঁড়াবে। সোশ্যালি এবল কথাটা সম্পূর্ণ বাজে কথা, ওটার কোনো মানে হয় না। হোয়াট ইজ সোশ্যালি এবল? হোয়াট ইজ সোশ্যালি এবল? নিজে মানুষ এবল হয়, তুমি এবল হও, এই একটা কথা হয়, অথবা তুমি সোশ্যালি ভদ্রভাবে থাকো, সামাজিক জীব হও, এই একটা কথা হয়। সোশ্যালি এবল কথাটার মানে আমি ডিকশনারিতে পাইনি। আমার দর্শক বন্ধুদের কাছে বিনীত উদাহরণ, আমার দর্শক মণ্ডলীতে প্রচুর শিক্ষিত লোক আছে, কেউ ডাক্তার, তো কেউ বড় ব্যারিস্টার, তো কেউ ভিনদেশে এন্টারটেনমেন্টের পুরো সাম্রাজ্য সামলায়। এই যে কন্টেন্ট ক্রিয়েটার বিদেশে থাকে বলে বড়াই করে, সে বলে যে আমি বিদেশে থাকি, আমার টিকি ছুঁয়ে দেখা। আর আমার একটি দর্শক বন্ধু আছে যে ওই সেম দেশে থাকে, বিদেশে, সে পুরো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা সামলায়, একা হাতে রান করে। তো এই ধরনের শিক্ষিত দর্শক মণ্ডলীর কাছে আমি আবেদন করছি, সোশ্যালি এবল কথাটার মানেটা আমায় বুঝিয়ে দিও। আচ্ছা, সোশ্যালি এবল যদি হও, মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে। পাশে এসে দাঁড়ানো মানে ভিক্ষে দেয়া? প্রচুর লোক রয়েছে যারা সোশ্যালি আনএবল, যাদের নেই এবং তাদের কিছু করারও নেই, চুরি করবে, ডাকাতি করবে, কি করবে, ঠিক আছে, তারা ভার্চুয়ালি ভিক্ষা করে।
ঠিক আছে, এই শীতে ইউপিতে কত লোক কম্বল নেই বলে মারা যায় জানো। ইউপির ওয়েদার অ্যাডভার্স ওয়েদার, যেমন শীত তেমনি ঠান্ডা। দিল্লি কি সর্দি তোমরা সবাই শুনেছো। দিল্লিতে কত লোক ফুটপাতে একটা কম্বলের অভাবে মারা যায়, গরমকালে সানস্ট্রোক হয়ে মারা যায়। তো এই সমস্ত মানুষকে দেওয়া উচিত কিনা বলো। আর নয়তো যে লোক প্রমাণ রয়েছে ব্যাংক স্টেটমেন্টে বউয়ের পকেট মেরে, বউয়ের অ্যাকাউন্ট মেরে 5 লক্ষ টাকা হাতিয়েছে, সে একটা খাট কিনতে পারে না, বাড়িতে দুটো খাট থাকা সত্ত্বেও বাচ্চাকে মেঝেতে শুইয়ে ভার্চুয়ালি ভিক্ষে চায়। ঠিক আছে, কিন্তু তার ভিক্ষে চাওয়াটাকে ভিক্ষে চাওয়া বললে এই সমস্ত সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটারদের আপত্তি হয়ে যায়। কারণ সস্তার রাস্তাটা নিলে তাড়াতাড়ি ভিউ পাওয়া যায় এবং কতগুলো নোংরা কথা বললে সত্য উন্মোচিত হয়, যেটা ব্লগে দেখানো হচ্ছে না। ঠিক আছে না। এবার এই কন্টেন্ট ক্রিয়েটার যে এসে ভিডিও করছে, কেউ যদি বলে তোর বাড়িতেই একটি মাত্রই জামা আছে, তুই সকাল থেকে কিছু খেতে পাসনি, হ্যাঁ নতান বাজে কথা, এগুলো ফালতু কথা, এই ধরনের করে যদি সে ভিডিও করে, সেটা সত্য উন্মোচন হবে? সেটা সত্য উন্মোচন? আজকে ম্যাচ রিভিউ দেয়, ম্যাচ যে প্লেয়ারগুলো তারা বাড়িতে কি দিয়ে জলখাবার খেয়ে এসছে তারা বলে, নাকি ম্যাচে যে পারফরমেন্সটা করেছে সেইটা দেখে কথা বলে? আজকে এই যে রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল সম্বন্ধে প্রিন্ট মিডিয়ায় পড়লাম, উনি নাকি রাস্তাতেও শুয়েছেন একদিন। আজকে দেখো নিজের যোগ্যতায় পুরো পৃথিবী কাঁপিয়ে ছেড়ে দিচ্ছেন, ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে ছেড়ে দিচ্ছেন। একে বলে যোগ্য। বুঝতে পারছো? এরা কিন্তু বাচ্চাকে মেঝেতে শুইয়ে ভিক্ষে চায় না, এবং এই ভিক্ষে চাওয়াটাকে ভিক্ষে চাওয়া বলা হয়েছে, তাই এদের বড় রাগ। বুঝতে পারছো তো? তারা ওই স্ট্রাইক দেয়ার এগেনস্টে আওয়াজ তুলছে কিভাবে না, সত্যের পথে রয়েছে, সত্য সহ্য করতে পারেনি তাই স্ট্রাইক দিয়েছে। সত্যটা কি না, তার টিনার 65 বছরের বুড়ো ঠাকুমাকে বলা হচ্ছে যে সে নারী পাচারকারী। এরম বহু কথা আছে। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা অলরেডি 22 মিনিটের হয়ে গেছে, পরের ভিডিওতে আসছি, যে ভিডিওটা শুধুমাত্র স্ট্রাইক খাওয়া বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়েই করব। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে আমি আর একটা ইস্যুকে অ্যাড্রেস করি, জাস্ট একটা লাইন বলবো, আমি নেক্সট ভিডিওতে এই ইস্যুটার ওপর পুরো কথা বলবো। ডিয়ার ফ্রেন্ড, টিনা এর আগের ব্লগেও, মানে ওর যখন বিবাহ বিচ্ছিন্ন হয়নি, এই পরকীয়ার ঘটনাটা সারফেস করেনি, তার আগের ব্লগে যখন ওই বাচ্চাকে নেওয়ার নাটকটার পর্দা পড়ে গেল আর কি, নাটকের জবনিকা পতন হলো, ওকে বাড়িতে নিয়ে আসা হলো, তখন ওরা দীঘায় বেড়াতে গেছিলো। তোমরা যারা ওর রেগুলার ভিউয়ার তারা মনে করতে পারবে, রিসেন্ট ঘটনা, 3-4 মাস আগে, আগস্টে, 14ই আগস্টের ঘটনাগুলো তো, আগস্ট থেকে 17ই আগস্ট অবধি ওকে মারা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, ওই আগস্টেরই প্রথম দিকের ঘটনা। ঠিক আছে, তো সেইখানে যেদিন ওরা দীঘায় যাচ্ছে সেদিন সকালের ব্লগটা টিনা এইভাবে শুরু করেছিল, পাড়ায় কোনো একটা নেমন্তন্ন আছে, শ্রাদ্ধের নেমন্তন্ন, সেই নেমন্তন্নতে ও খায়নি, কারণ শ্রাদ্ধ বাড়িতে খেলে ওর কিন্তু পেট খারাপ হয়ে যায়, এবং ও খায়নি বলে এই ওর এক্স শ্বশুর, যে প্রাক্তন শ্বশুর, সেও খায়নি। ঠিক আছে, ডিমের ঝোল ভাত বানিয়ে খেয়েছিল, এটা আমরা এর আগেও দেখেছি। সুতরাং দিদামা শ্রাদ্ধে যখন টিনা খায়নি, এবং নববিবাহিত দম্পতি দাদা বৌদিও তাদের সঙ্গে খেতে রাজি হয়নি। আচ্ছা, ওই একই সঙ্গে কিন্তু যে ঠাম্মাটি রান্না করেছিলেন, টিনার ঠাম্মা, আমার দিদি হবেন, আবার এই নিয়ে কন্ট্রোভার্সি করতে বসো না যে আমি ওকে ঠাম্মা কেন বলছি, এইভাবে ডেকে সম্মান দিয়েছি আর কি। ওই যে দিদিটি রান্না করেছিলেন, উনিও কিন্তু ওদের সঙ্গে খেয়েছিলেন, কারণ অত রান্না করলে, এটা আমি জানি, এটা আমার মারও হতো, আমাদের বাড়িতেও প্রচুর রান্না করার চল আছে, যাকে ভিডিও লম্বা করব না। তো আমার মা যখন প্রচুর, প্রায় 7-8টা পদ রান্না করতো, মা কিন্তু ওই সিম্পল একটু পোস্ত ঝোল ভাত বা ডাল আলু ভাতে দিয়ে খেত, কারণ অত তেল মশলার গন্ধ শুকে না, মার খিদেটা মরে যেত, খেতে পারতো না। তো এই মহিলাও কিন্তু নিজেরই রান্না, ওই রিচ রান্নাগুলো খেতে রাজি হননি, টিনা এবং দাদা বৌদির সঙ্গে এসে সাদা মাটা যে রান্না সেটি খেয়েছেন। এবার টিনা যে শ্রাদ্ধ বাড়িতে খায় না, এটা আমরা আগেও দেখেছি, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা সত্য উন্মোচন কি করছে, যে টিনা বিবাহিত, তাই সে শ্রাদ্ধ বাড়িতে খেলো না। কারণ কি, টিনা এর আগে বলেছে, ওই ব্লগেই বলেছে যে দাদা বৌদি শ্রাদ্ধ বাড়িতে খাবে না, কারণ তাদের নতুন বিয়ে, 1 বছরের মধ্যে তারা খেতে পারবে না। এই টপিকে আমি নেক্সট ভিডিও করব। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, বুঝতে পারছো এরা কী ধরনের সত্য উন্মোচন করে এবং এদের স্ট্রাইক দেওয়া উচিত কিনা।
you in the next video.